বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর আমি বেডে বসা অবস্থায় দুই হাতে জুয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার ছেলেদের দেখা পাইনি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ করেননি, তাই আসেননি। এমনিতে কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততায় রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকেই দায়ী করা যায়। তার বদলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো, যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার একমাত্র উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিনে দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দই নেই হৃদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন নিচু স্তরের মনুষ্যত্বা, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টেই প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপ হচ্ছে না কেন, তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসলো। তারপর থেকেই আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো হয়ে উঠল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি, উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্না ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথাই যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুইয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসে এখনও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্ত নিয়ে বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটিয়েছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তেই কান্না থেমে গেল আমার। বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটি আমাকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন, কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ থেকে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস, এমনিতে আমাদের সাথে কারো কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাহর করতে পারলাম। কি কারণে উনি আমার উপর সন্দেহরত তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনিই পাক ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হাসপাতালে এত হুলুস থুলুস পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনিই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্ত পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গাটাই ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল।
ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্ত ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমার উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বিনিময়ে সে আজ কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এইটুকু সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হাসপাতালে এসেছ, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমায় নিদারুণ শক্ত তেজ। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা নিয়ে চলে গেল। আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যাই, এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো যার জন্য মহিলাটি আমাকে এত বড় আদেশবাণী শুনিয়ে গেল, সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। নার্সটির কথার আগা মাথা কিছুই ঢুকেনি আমার মাথায়। সবকিছু কেমন যেন মাথার ওপর দিয়ে গেল, তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চয়ই আমার বেহুশ হবার পর কিছু একটা হয়েছে হাসপাতালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে রিদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা রিদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হাসপাতালে আনতে, তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে, সেজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহলের সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে উনি আমাকে রিদ খানের নামের সাথে জড়িয়েছিলেন? জুই পাশ থেকে আমার কাজ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়ে হাঁটছিলাম ধীরে ধীরে, তবে আমার মনে কৌতূহল তখনও ছিল। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোনো সমস্যা? জুয়ের কয়েক সেকেন্ড সময় লাগলো আমার কথাটা বুঝতে, বুঝেই সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হাসপাতালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুয়ের পা থামল তক্ষুনি হাসপাতালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হাসপাতালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল, তবে তার বাঁকা চোখ মায়ার ওপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘরে জুয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের কাঁধের হাতটা আরও একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশের মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়ের মনোযোগ তখনও জুয়ের দিকে, যেন অনেকটা শকটে আছে জুয়ের কথায় সে। রিদ খানের কোলে ছিল, সে কথা ভাবতেই যেন আতঙ্ক ছেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ের সেখানেও চোখাচোখি হয়ে গেল রিদ খানের সাথে। মূলত হৃদয় হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ রিদকে কিছু বলছিল আর রিদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্ত নিয়েই ঘাড় ঘুরালো আর দৃষ্টি ভিড়ালো মায়ার হতভম্ব চেহারাটাই। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার ওপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরালো মায়ের পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ, নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবার মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ, তবে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিস্ময়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ের পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ের মাথার সাদা ব্যান্ডেজটি যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই
তৎক্ষণাৎ জুঁইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁইয়ের পেছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুঁইয়ের পেছন থেকে উঁকি মারতেই আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টির ভিড়ে পড়ে। তাই পেছন থেকেই জুঁইয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দনরত গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুঁই, আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে, আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুঁই, আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে, প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ের হঠাৎ কান্নায় জুঁইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ের হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটা বুঝল না জুঁই। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকল না। তবে জুঁই মনে করেছিল ওদের হাসপাতালে দিয়ে হৃদ চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হাসপাতালে উপস্থিত থাকাটা সত্যিই জুঁইয়ের মাথায় আসলো না। জুঁই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল? কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকেই তাক করা, কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরল জুঁইয়ের শরীরে। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুঁইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জড়তাই জুঁইয়ের গলা দিয়ে শব্দও বের করতে পারল না। এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আধা শোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার কারণে এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুঁই বেভরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালাইনি, কিন্তু আরিফ ভাইয়ার রেখে যাওয়া দ্বিতীয় ফোনটার আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ে যাচ্ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা বাড়ছে দিন দিন অচেনা স্বামীর খোঁজ পাওয়ার আকাঙ্ক্ষায়। সে কে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনোদিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে। বুক ভরা নিঃশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরের মতোই অফ যাচ্ছে হাফেজ সাহেবের নম্বর। তাই ক্লান্তিতে কোলের ওপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের ওপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীর খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমন মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত আমি কখনো হইনি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কিসের শত্রুতা তাও জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হাসপাতালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার ওপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমার। সে কি ইচ্ছে করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারছি না। মোট কথা আমি কিছুই বুঝতে পারছি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝের বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমিই বা কী করব? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রামে থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে, কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর না থাকি তাহলে আমার হৃদ খানের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আবুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরব না চট্টগ্রামে। যে করেই হোক
কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর না। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আছি। কপালের ব্যান্ডেজ কাল ছাড়তে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েকদিন থাকতে হবে। তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালাকে বলে গেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের বাসায়। আমি এক পলক তাকালাম মেঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনেই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দায় গেলাম। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশে নিগাড় ও নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নম্বরটা অফ বলবে। তারপরেও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারের মেলা। এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মিলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করলো মায়ার। আহত মাথায় ব্যান্ডেজ ছাড়লো আরও একদিন আগে। আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ের বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা, তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাচ্ছে না। তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাক আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় ফিরে এসে যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না মায়া কেন অসুস্থ, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দেবে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না, নেই তো। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ থেকে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি আর বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে, এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ের এই কথা? অবশ্যই করবে না, বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ের কি এমন শত্রুতা চলছে যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানি না হৃদ খানের সাথে আসলে মায়ের কি নিয়ে এত শত্রুতামি। যেটা জানে না সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান শুরু থেকেই মায়াকে পছন্দ করেন না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ের খুব আত্মসম্মানে লাগে। এই জন্য মায়াও হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ের অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ের টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুজনেই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিশও পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যেই ক্লাস টাইম ওভার হতে চলল, তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখনই বিরক্তিতে কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওর সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুপাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখ একটা গাড়িরও খবর নাই। ধুরবাল, ভাল লাগে না। জুয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের ওপর রাখল মায়া। কপালের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? বাল মানে জানোস না? না তো। মজালস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না, এমনিতে রাগ উঠতেছে। বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরের ব্যথা। আচ্ছা, তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদত। খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে আছে। কিন্তু জুই যেন মায়ের ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাহর করতে পারল মায়ের মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুই। কোথাও কোনো গাড়ির হদিস নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো
সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। এই রাস্তায় সারাক্ষণ গাড়ির ভিড় লেগে থাকে। সেই রাস্তায় হুট করে নিস্তব্ধতা দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে নাকি, এই বিষয় নিয়ে খানিকটা চিন্তিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসলো কারো হাত ছেড়ে ডাকার শব্দ। জুই মায়া দুজনেই চমকালো। ডাকের উৎস ধরে পেছনে তাকাতেই দেখল সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। মুখ পরিচিত হয় দুজনেই থামল। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুই অত্যন্ত আন্তরিকতার সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছি, দেখছেন না? জুয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ের জড়তার মুখটার দিকে তাকিয়ে আরও একবার চোখ বুলিয়ে জুয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময় মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন তো? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজ। কোনোভাবে কি যাওয়া যাবে না, নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত, সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক আছে। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়ার বিষয়ে মন্থর মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ের কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত। অত্যন্ত নরম গলায় বলল, হ্যাঁ, কোনো সমস্যা? মুখে কোনো উত্তর করল না মায়া, শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ের উত্তরে মুচকি হাসল রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরল। রিফাতের চোখ পড়ল মায়ের পা খুঁড়িয়ে হাঁটার বিষয়টি। বুঝতে পারল সেদিনকার দুর্ঘটনার ফলে এটা হয়েছে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে উঠল ব্যথায়। মায়ের পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞেস করলো বেশ করে। ইতস্তত মায়া শুধু হু হ্যাঁ উত্তর করলো জুয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ের সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তি অনুভূত হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি রেখে বাকিটা রাস্তা মায়ের পাশাপাশি হাঁটল রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3 জন। বিপুল জনগণের ভিড়ে কলেজের যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও উপস্থিত সেখানে। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র পাঞ্জাবিতে। ঘরমাক্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপদাদার পাশে। হৃদের পেছনে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড়। এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলন পাহারায় দাঁড়িয়েছে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে। পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়েরা এই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না দিয়ে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড় হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ের হাত চেপে ধরল নিজের 2 হাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকা পড়ল পুলিশের কাছে। জুই মায়া তখনও ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশের ভীতু চোখ বুলাচ্ছিল, ঠিক তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণেও ভাবেনি। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাতের পিছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে।
মায়ের হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরও গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরও গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ। দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্বে কলেজের গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ কারো দিকে তাকালো না, যে যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার করে ভেতরে প্রবেশ করলো, তখনই পিছন ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরতেই অত্যন্ত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝল না আসিফের কথার মানে, তাই প্যাকেটের দিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি, ভাই পাঠিয়েছে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি পরে চেক করে নেবেন। এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দেবে, এটা হতে পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট খামের প্যাকেটটিতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটা নিল না, উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পেছন ডাকছিল বেশ কয়েকবার, কিন্তু মায়া সায় দেয়নি। এজন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়ে শুয়ে সবটাই হৃদকে জানালো মায়ের নাকচ করার বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না ভাবমূর্তির পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখে হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভময় দেখালো। শক্ত চোয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফকে উদ্দেশ্য করে বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই। হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ের সাথে হৃদ মুখোমুখি হতে হতেও হয়নি, কারণ ভয়ার্ত মায়া বারবারই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে অন্যদিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ের সাথে দেখা করতে আসতো, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদ বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগেই মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূলত দুজনের দেখা হয়নি আর কি। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকায় চলে আসে, তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পেছনে মায়ের দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম্বা দিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবীরা মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ের অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাঁধল সেখানেই। ঝামেলার মাঝে আরও ঝামেলা সৃষ্টি হলো। এলোমেলো জীবনের ডোর আরও অগোছালো হলো। ভুল বুঝাবুঝির রেশ বাড়ল, ভয় কমল না। হৃদমায়া মুখোমুখি হওয়ার থেকে আরও দূরত্ব বাড়ল। হৃদের মুখোমুখিতে জড়সড় অবস্থায় বসে হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষের বারবার মুখোমুখি হওয়া চারটিখানিক কথা নয়। যেখানে উনি নিজে অপরাধী, সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটে লোক হৃদ খান, নামে দামে পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতো সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে, সেটা তিনি বিগত মাসে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিলেন, তখন বেশ অপদস্থ হয়েছিলেন ওনার করা কর্মকাণ্ডের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটে, এই ভেবে না জানি কখন আবার হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেই দিন রাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটার সাথে দিয়ে। কিন্তু ওনার বাবাও বা কী করত? দুজনের অবস্থাই ছিল এমন যে কেউ দুজনকে ওই অবস্থায় একসঙ্গে দেখলে ভাবত তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়েছে। যে ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের, তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটা হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানত তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাপ চেয়েছিল এই নিয়ে, কিন্তু হৃদ মাপ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের বেড়া জালে ফেসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতের দেখা, একটু করে মেয়েটির চেহারাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যেই মেয়ে বিয়ে করেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সেই মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দেবে না, এটা তো নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে,
তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভেতর মুচড়ে ওঠে এলোমেলো চিন্তার ভয়ে। হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যান না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলেন না। রাজশাহী থাকছে নিজের আমবাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনই। কিন্তু চিন্তায় চিন্তায় এখনও নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার। অফিসের ফোন দিয়ে একটু একটু কথা বলে বাসায়, ব্যাস এইটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতো ওনাকে ডেকে এনেছে সেটাও উনি বুঝতে পারছেন। আর সেজন্যই উনি এতটা ভয়ে আছেন এই নিয়ে, যদি হৃদ খান নিজের বউ খুঁজে পাওয়ার কথা জানতে চায় তাহলে উনি কি উত্তর দেবে? কোথায় থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজেভাবে ফেসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ ওনার সামনেই বসে, বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল। টি টেবিলের ওপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করেছি? করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার, তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব। রক্ষা নেই। নিন এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই। হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরও জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলা হাহা করে উঠল তৃষ্ণার তুপে তৎক্ষণাৎ। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলে, বুঝলেন হাফেজ সাহেব, বেয়াদব বইয়ের চক্রে ফেসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি আর না শান্তিতে থাকতে পারছি, এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না। প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনিই বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে, আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারো জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখলেন। এত হুলুস্থুলুস করে কেন হৃদ খানের বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপরও মুখে কিছুই বললেন না হৃদের ভয়ে। শুধু হৃদের কথার অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বোঝায়, যার অর্থ ওনার বউ বেয়াদব নয় হৃদের বউয়ের মতো। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হেয়ালিপনা আরও বাড়ল। দায়সারা গলায় বলল, এজন্যই তো আমার বেয়াদব বউকে লাগবে। স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন তো। জড়স্বর অবস্থায় কোনো রকমে উত্তর করল হাফেজ সাহেব। বলল, জি বলুন। গুড, তো সোজা কথায় আসি। আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখেছিলেন সেই রাতে, বা কারো নাম শুনেছেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করল। সেই দিন রাতে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল না। ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শোনেননি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমার ও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের নাই হৃদ শুধালো। মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটাকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং হৃদকে গম্ভীর থেকে আরও গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু হয়ে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি, এজন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়েই হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকল। বাইরেই ছিল আসিফ। হঠাৎই হৃদের হাঁক ছাড়া ডাকাই
তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিলেন এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করল না। হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখ সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্ট থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সেই রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে কল লিস্টে। এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটাই চাই। তুই সেই রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞেস করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস, যেমন একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল যাওয়া আসা করেছে, এমন হলে অবশ্যই সেটা আমাকে জানাবি। আমি নিজে কল দেব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে আর বলল, আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেবের ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদ খানের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেরাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল থেকে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো উনার। আহা বেচারি, এখনও জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ, এই জীবনেও রক্ষা দেবে না মেয়েটিকে। এত হুলুস পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দেবে, এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক, অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পেছনে যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করল হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ডের লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যই হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটাই পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করল, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বারে দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলায় 7টার দিকে করেছিল। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও ওই রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনকেই ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এজন্যই আসিফ সন্দেহভাজন নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ হলে নিয়ে যেতে তার কাছে। হৃদ নিজে কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নম্বরগুলোতে আসিফ নিজে কল করে সকল তথ্য জোগাড় করেছে। ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউ রিক্তা ইসলাম মায়া নামের কোনো মেয়েকে চেনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের ওপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখে পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝল না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের ফোনের কল রেকর্ড আছে সেই দিন রাতের, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারল আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করল, শুধু গম্ভীর মুখে হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নম্বরগুলোতে চোখ বোলাতেই আসিফ পুনরায় বলে ওঠে, ভাই, এখানে টোটাল 20টার মতো নাম্বার আছে সেই দিন রাতের। 4টা হাফেজ সাহেবের অফিসের কল ছিল, 2টো পারিবারিক কল ছিল,
আর লাস্ট কল দুটো আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নম্বরেই ফোন করে শিওর হয়েছি, শুধুমাত্র একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টার সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পারে। আসিফের কথা শেষ করার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শান্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়েই যেন হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এইটুকু বলতেই অধৈর্যের ন্যায় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগটা নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু আবারও সেম কথাটা বলল ফোনের ওপাশের মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনের টি টেবিলের ওপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরও 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রিরি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল। শেষ আশার আলো নিভে যেতেই শেষ ভরসা ছিল এই নাম্বারটা। এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বইয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটিকে খুঁজে পাচ্ছে না, যার জন্য হৃদ আরও ব্যাকুল হয়ে উঠেছে মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য। হৃদ তীর মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্ত শ্বাস ফেলল স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারল জানা নেই, কিন্তু তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্টার সিম? তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরেই কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়ি, ঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নম্বরদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অবধি পৌঁছানো যাবে, বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবে কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই বলে। আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে 2 হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। শক্ত মেজাজে দাঁত পিষে আওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরেও নিস্তার দেব না। বিয়ের হইচয়ে মেতে থাকা পরিবেশটা হঠাৎই উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুরবাড়ি থেকে। ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ের পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তা সহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জহুরা বেগমকে। মায়ার মা, বাবা, চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। মুক্তা আর ফাহাদের জীবনে দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটি জীবনে সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটি লাইফ শেষ করা থেকে এস্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্ক। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকেই লুকায়িত ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়ের পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষেই মেনে নিয়েছে দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 দিন পরেই। কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নের ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটাই। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পিছালো। 5 দিন পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পর ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছে বিয়েটা ঠিক মনে হলো না। তাই মুক্তা বা ফাহাদ
দুজনেই মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নেবে দুজন। কিন্তু মায়ের খুশি খুশি ফেসটা যেন হঠাৎ মুচড়ে গেল মুক্তার বিয়ের খবরটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হায় হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়ের দুঃখ আর হতাশার ঘোটা চলল একদিন। পরদিনই সব ঠিকঠাক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হাসপাতাল থেকে রিলিজ করে দেবে বাসায়। এজন্য মায়ের বাবা মা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হাসপাতালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য। তবে মায়ের পরিবার বাড়িতে আসলো আরও 1 দিন পর। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেজন্য তাদের কালই চট্টগ্রাম চলে যেতে হবে বলে জানালো বাবা শরীফুল ইসলাম। মায়ের স্বস্তির থাকা ফেসটা মুহূর্তেই চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ের ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না, চট্টগ্রামের মানুষজন ভালো না। মায়ের একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখের লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও ভেতরটা একদমই কালো কালো। সেজন্য মায়ের চট্টগ্রামে পড়তে যাবে না। মায়ের পড়তে হলে নিজের এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো লেখাপড়া করবে না। তাছাড়া মায়া তো পড়াশোনা করে করবেইটা বাকি, জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টো জীবনের এতগুলো বছর পড়াশোনা করে লস যাবে। এর থেকে ভালো মায়ের হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওর সাথে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনিও তো রাজি হয়ে যেত, শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখে চুপ করে গেল। এই দুঃখের সময় মায়া আর নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না, তাই সে চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলে আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অচেনা স্বামীর খোঁজ করতে চায় বলে পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়িতে হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সে যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা পেল না। তবে সুমন বাসায় ছিল। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ের সহায় নয়। আজ পর্যন্ত মায়া যতবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে, ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকারে ছেয়ে গেল মায়া। হতাশায় মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো, এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ের পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়ল, রাস্তায় আসলো, তখনই জুয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখে পড়ল আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই এবং জুয়ের আম্মুর ফোনটা ওদের কাছে আছে। এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে, কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না। তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তার একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটনটা চেপে ফোন কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো ভয়ার্ত মায়ের মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়। কেন, কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমকের স্বরে শুধালো আরিফ। ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রাম ফেরার কথা, জানিস না? ব্যাকপ্যাক করেছিস? মিনমিন করে বলল জুই। না ভাই করিনি, একটু পর বাসায় গিয়ে করে নেব। আজকে তো চলে যাব, এজন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি আমরা দুজন। জুয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হাসপাতালে দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ার নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ। কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুয়ের কাছে মায়ের সন্ধান খুঁজল। সে বলল, কিছুক্ষণের মধ্যেই যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস।
আমি ফোন করব ছোট মাকে। এখন মায়ের কাছে ফোনটা দে তো। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখনও কালো নিকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুয়ের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। জুয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই। ইশারায় বোঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অধৈর্য গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানো গলায় জিজ্ঞেস করল, এই তোকে হৃদখানের লোক খুঁজছে কেন? তোকে দিয়ে ওদের কি? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে হৃদখানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ের জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি হৃদখানের সাথে। এমনকি হৃদখান সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় হৃদখানকে কোথাও দেখলে। মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন হৃদখানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে, সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছুই করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই হৃদখান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যে নালিশ করতে চায়। এজন্যই মায়ের খোঁজ করছে এই লোক। মায়া হৃদখানকে চিনবে না? 1 নম্বরের অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ের চিন্তাভাবনার মাঝেই ফোনের ওপার থেকে আবারও অধৈর্যে ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নাম জিজ্ঞেস করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলেই রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এই সব প্রশ্ন করছিল আমাকে। তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের নাই তৎক্ষণাৎ বাম হাতটা রাখলো মাথায়। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি। আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞেস করো, জুই সাক্ষী। তোরা দুটোই তো বানর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞেস করব? তুই কিছু করে থাকলেও তো ওইটা জীবনেও আমাকে বলবে না। তোরা বোন না? আরিফের কথা মায়ের যুক্তিযুক্ত মনে হলো। সত্যি জুই কখনো মায়ের নামে নালিশ করবে না কাউকে। মায়ের দোষ করলেও জুই সেটা সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটার সাক্ষী কিভাবে দেবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়োই বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দেবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুমি যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রাম গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞেস করে। সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? তাছাড়া হৃদখানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতো সাধারণ মানুষকে অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞেস করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান, এজন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি সত্যিই রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তরবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা হৃদখানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই হৃদখান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই উনি করেছেন। আমি যতদূর জানি আসিফ ভাই হৃদখানের পার্সোনাল বডিগার্ড, তাই হৃদখান যা বলবে আসিফ তাই করবে। এবার যদি হৃদখান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চাননি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি হৃদখানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নেব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে হৃদখানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। তারপরেও আমি চাই না হৃদখানের মতো রাজনৈতিক লোকের দৃষ্টি তোর ওপরে পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতেই মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল, আমি সত্যিই কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ের কথাই হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। হৃদখানকে চেনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতো মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না, যা হবার দেখে নেব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নেব আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আর একটা কথা,
ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার, একা একা স্টেশনের বাইরে বের হবি না। মামা আসলে তারপর যাবি। আমি আরও কয়েকদিন পর চট্টগ্রাম আসব। ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানা বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা ভাই। বিকেল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকল আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে, খানিকটা দ্বিধা জড়িয়ে। ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নেবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের ওপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করল হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটাও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকল হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করল না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্ত করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই, কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগ নষ্ট হলো না, বরং ল্যাপটপ স্ক্রিনে তাকিয়েই গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো, অন্যটা খারাপ। এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন? আগের নাই হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না। বেশি জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশি জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের নাই জড়ানো গলায় বলল, ভাই, খবরটা মনে হয় আপনার জন্য খুবই জরুরি হবে। ভাবিকে নিয়ে আপনার। আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল হৃদ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই, ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নম্বরদাতার। আপনার ধারণায় ঠিক ছিল। সেদিন রাতে ভাবির কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মাত্রই বের হয়েছে। ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলেছি। শিওর হয়েছি ভাই, আপনি যাকে ইসরাত জাহান নামে চেনেন, উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যে বলেছিল সেই দিন। এবার কেন বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবে। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল, ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেইটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে আজ নাকি দ্বিতীয়বারের মতো গিয়েছিল। কিন্তু পথিমধ্যেই নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবি সহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট, আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশি ভালো না, হাসপাতালে ভর্তি করা আছে আহত অবস্থায়। ভাবির পরিবারে এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ধরেনি, হয়তো ফোন তোলার মতো অবস্থায় নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়। এজন্য আমি আপনাকে বলতে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভেতরের অবস্থাটা বুঝল না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে গেছে। আসিফ সেই দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কম্পনরত। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলো। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার স্বর, কবে হয়েছে এসব?
আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে। ব্যস্ত গলায় বলল, ভাই সকালের ঘটনা এটা। ভাবিকে ওনার পারিবারিক কবরস্থানেই কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় এখনও দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের ওপরে কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করা থেকে। আসিফ ধরফড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝল হৃদের বেগতিক শরীরের কম্পন। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারল না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করল? কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি সত্যি মেয়েটাকে পছন্দ করত? হয়তো করত, নয়তো কেউ যদি পছন্দই না করে তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলাই যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত, হয়তো ভালোবাসত। নিজের চিন্তাভাবনায় নিজেই চমকে ওঠার ন্যায় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হাই, সর্বনাশ হয়ে যাবে। যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো? তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে, কারণ হৃদ খান কারো কথা শোনার মতো মানুষ না। আসিফ মনের সংকীর্ণ ভয়ে চিন্তা করল হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশে আছেন মনে হয়। আসিফকে একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে তার মাকে এসব বিষয়ে জানালে? আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করল। হৃদকে হাসপাতালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইল। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল ও বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ধরধর। বিষণ্ণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরেও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো আসলে কোনো কিছুই ঠিক নেই, দ্রুত হৃদকে হাসপাতালে শিফট করা দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের, তখনই কল আসলো আরিফের। তাড়াহুড়োয় কিছু না ভেবে উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফের কাছ থেকে নিতে চাইল, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম হাসপাতালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল, আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছ নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আরিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফ বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কেই বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চেনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞেস করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না, আমার কাছে তো কারো মৃত্যুর সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকে যায় আসিফ, তারপর শুধাই, মানে তুমি না বললে তুমি হাসপাতালে আছো? আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ, এজন্যই মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হাসপাতালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হাসপাতালে আছি। অবশ্য ওনারাও এখন ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবার সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করল মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্রই কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই দুজনই চট্টগ্রাম যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে বাঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে। অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছে অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদ কে ছড়াচ্ছে কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে। কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না, সে একজন সাধারণ মানুষ। তাহলে তার পরিবার সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে?
আরিফ অনেকটা নাখোশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট বোনও জীবিত আছে। মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল কেটে গেল তখনই, কারণ তাড়াহুড়োই কল কেটে দিল আসিফ নিজেই। মায়ের জীবিত থাকার খবরটা হৃদকে দিতেই উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপল আসিফ। তাড়াহুড়োই বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছে। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো। ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতেই আছে। ভাই, আমাদের লোকজন ভাবির সঠিক তথ্য বের করতে পারেনি। কোথাও কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সারা শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝেই হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হাসপাতালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করিয়ে রিপোর্ট দেখে ডাক্তার আসিফকে জানালো, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাবে। হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টররা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে, এমনটাই জানালেন ডক্টররা। স্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতো একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হাসপাতালের বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনও ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এইটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেকটা জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাইরে বডিগার্ড পাহারাই। পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনও হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দিবে সেটা নিয়ে আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হাসপাতালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যিই জানতো না সবটা। বিষয়গুলো যে এমন বাজেভাবে ঘটে যাবে, ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর হৃদ যদি শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যে, আসলে এমন কিছুই হয়নি, মায়া সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের ওপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতা ঘোরের মাঝেই কাটল বিগত ৮ ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় ৮ ঘন্টা পর। তখন রাত ১টার কাটাই। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যেই হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে, কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতের ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে। অতপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝোলায়। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিতর ন্যায় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীর তো দুর্বল এখনও। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলেছি, আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করতে বলার কারণটা বুঝতে পেরেই মুহূর্তেই চুপসে যায় আসিফ। মায়ের খোঁজে হৃদ যে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো জানে না মায়া আসলে জীবিত আছে, মরে নাই। ভয়ার্ত আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ের জীবিত হওয়ার সত্যটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভেতরকার অবস্থা। মায়ের জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়্যাক্ট করতে না দেখে আসিফের আরও বেশি ভয় করল হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্যই হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকার হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তিরের সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্ত হয়ে শুয়ে পড়তে দেখে। আসিফ ধারণা করল হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা।
আসিফ অনেকটা রয়ে শুয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে না হার্ট ব্লকের জন্য, কানেও সমস্যা হচ্ছে হৃদের তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতো। জীবনে এই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বেরিয়ে গেল ততক্ষণে খালি পায়ে। অক্সিজেন মাস্ক, স্যালাইনের নল টেনে খুলে ফেলল। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পিছু পিছু ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়েই, আর হৃদকে পিছনে ডাকতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি, ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হাসপাতাল থেকে। চিন্তিত আসিফ, সেও হৃদের পেছন পেছন দৌড় লাগালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফেরই বেশি ছিল, তারই আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল মায়াভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছনে যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল, আর হুমকিস্বরূপ এক ছুট বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টা তার উপযোগী ছিল। হতবুদ্ধি মাহফুজও গালে হাত দিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যাই বলে তাকে তাই করতে হয়, আর এজন্যই বিগত কয়েকদিন আগে তাকে বলেছিল কোনো মায়া নামের মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ, কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ের সম্পর্কে এমন ভুলভাল তথ্য দিয়েছে কে জানে। আজ মাহফুজের গালে দেওয়া আসিফের থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোরও পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড় খেল। তাই মাহফুজও মনে মনে স্থির করে নিল কাল সকালেই সবগুলোকে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য। সকাল 6:15। সারা রাতভর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেবলি বাসায় পৌঁছে দিতে যাবেন, জেএসসি মোড় ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিকশা থামতেই একে একে নিজেদের শপিং ব্যাগ নিয়ে নেমে আসলো মায়া আর জুই। তারপর রিকশা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড়ের ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এইসব। সেলিম সাহেব মায়াদের রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরল বাসার পথে। পেছন পেছন জুইও হাঁটল কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল ভেতরে নিয়ে যাওয়ার সুবিধার জন্য। এজন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্র করার সময় হঠাৎই কোথাও থেকে কেউ একজন মায়ার ডান হাতের বাহু হ্যাঁচকা টান মেরে মায়াকে সোজা করতে করতে মায়া মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝেই কষে থাপ্পড় পড়ল মায়ার ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ের সাথে কিছু হয়েছে, বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডানে ঝুঁকে পড়ে। বাম গালে হাত ছুঁতে যাবে তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝেই তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে ওঠে, চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমের সামনে তাকাতে চাইল। তখনই মায়ার হালকা আবছা দৃষ্টিতে ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর 3 বারের থাপ্পড়ে গালের চাপাসহ নড়ে উঠল মায়ার। ব্যথায় কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া, তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখে দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। ক্রন্দনরত মায়া
দুই হাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ের চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়ের কান্নাটা আরও বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়ের মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করল মায়ের বাহু টেনে কাছে টানাই। মুহূর্তের মাঝেই মায়ের বাহু হ্যাঁচকা টানে মুখোমুখি করে দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা, কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে কোত্থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যে বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরের রক্তমাংস পর্যন্ত মিথ্যে দিয়ে গড়ে ফেলেছিস? বেয়াদব। হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেল সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলায় স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিকশা থেকে নেমে মালপত্র নিয়ে জুই ও মামা বাসার ভেতরে গেল। এখন মায়াও তাদের পেছনে বাসার ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোত্থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়ের যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যেটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে তেতে উঠল। মুসরামুসরি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা, আমি যত খুশি তত মিথ্যে বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কি আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিচ্ছু করতে পারবো না? এমন বালেট এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা। মায়া আতঙ্কের নাই শব্দ করতে লাগলো তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দু হাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে, কিন্তু মায়ের ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ের গালের মাড়ি চেপে ধরাই। মায়া গোঙালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরও তেতে উঠল। রাগে রি করে বলল, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতা দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসব। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে পালাবি কই তুই? কোন দেশে শুনি? তুই এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দেব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে দিল। হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়ের গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শুধালো, আমি মরলে যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন। তারপরেও রেহাই দেন। আমি আর পারছি না, আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের বাহু শক্ত হাতে টেনে কাছে নিয়ে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আর একটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়েছি। আমার সাথে তেড়ামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না, পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন যেন মাথার উপর দিয়ে গেল মায়ার। সব কিছু ধোঁয়াশার ন্যায় ঠেকল। মায়ের যতটুকু মাথায় আটকালো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতার দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করছে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমান করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রু তুমি আপনার আমার সঙ্গে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদ নিজের পরিচয় সম্পর্কে মায়াকে কিছুই বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে বলল, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতা, আমি চিরশত্রু হোস তুই আমার। এবার হইছে, যা বাসায় যা। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল সেই একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ের প্রতি দেখে। আসিফ বুঝতে পারছিল না হৃদের এত রাগের কারণ।
হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রেগে আছে। তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া। তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদের মায়াকে থাপ্পড় লাগাতে দেখে সে আর সাহস করে বের হয়নি। বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানত আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে আসিফও কয়েকটা থাপ্পড় ভাগে পেত হৃদের থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পেছন পেছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পেছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের ওপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত, বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টার রাস্তা 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছেছে হৃদ, শুধুমাত্র মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে, কিন্তু পথিমধ্যেই কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদও গাড়ির স্পিড বাড়িয়ে দেয় দ্রুত, এবং এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতের ঘড়িটা দেখতে চাইল কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পরা হয়নি হাতে, রাতে খুলে রেখেছে। আর ফজরের নামাজ পড়ার পর পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলেন উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে মাথায় এখনো টুপি রয়েছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটা দেখে বুঝে নিল, বুঝতে পারল এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খান বাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে, সেই ছেলে আপোষেই আজ এত সকালে দাদার বাড়ি চৌকাঠ মারল। বিস্ময়ে আরাফ খান পাশের মালিককে প্রশ্ন করে বলল, এই আব্দুল, কয়টা বাজে রে, বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিস্ময়ে হতবাক হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোত্থেকে আসলো তাও বুঝতে পারছেন না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞেস করবে, তাও সুযোগ পাচ্ছেন না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইল ডেকে, কিন্তু হৃদ থামল না। শুনেও না শোনার মতো করে হনহন করে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোত্থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আসছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দেব তোর ছ্যাঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতো করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পেছন পেছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকের স্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়, ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে এক ছুট বকাও খেতে হবে তাকে, আবার সত্যি বললেও ঝামেলা। হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজকে তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে ওপরের টিকিট ধরিয়ে দেবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতি বুঝতে পেরে, কিন্তু মুখে প্রকাশ করল না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতো হাসল। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরও গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো।
আরব খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছস? আসিফ তাড়াহুড়োই বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটফট বলতো, তোরা দুই বলদ এত সকালে কোত্থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটাই হলো। আরব খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানত। এই জন্যই তো আসতে চায়নি। হৃদের পেছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরব খানের ইগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতো হেসে বলল, কোথাও থেকে আসেনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনি এমনি কি? আকাশ থেকে পড়ছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়েই ফের আরব খান বলল, আমরা আমরা কি? নিশ্চয়ই মারামারি করে এসেছিস তোরা। হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথে গুরু বডিগার্ডগুলো কই? আনিসনি সাথে? আরব খানের কথায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ, সত্যি লুকাতে পেরে। আরব খানের কথার রেশ টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়ের ভেতরেই চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের মতো দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি। আমার কাছে আলু বেচোস? হৃদকে জীবনেও নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়ব কেমনে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারছিস না। আরব খানের কথায় হাসল আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর।